বুড়িগঙ্গার দুই পারে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ খেয়াঘাট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় এখনও ৩ শিশুসহ নিখোঁজ ৫। ৭ই মার্চের ভাষণে স্বাধীনতা অর্জনের সব নির্দেশনা ছিল, প্রজন্ম থেকে প্রজন্ম দেশপ্রেমের শিক্ষা পাবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে, বললেন প্রধানমন্ত্রী। রাতে ব্যালট বাক্স ভরার প্রবণতা রোধে ইভিএমের দিকে ঝুঁকছে কমিশন। বিভিন্ন অনিয়ম একা ঠেকানো সম্ভব নয়, বললেন সিইসি। শপথ নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছেন সুলতান মনসুর, ক্ষতি নেই ঐক্যফ্রন্টের, বললেন মির্জা ফখরুল। বিএনপিকে নির্বাচন বর্জনের সংস্কৃতি পরিহারের আহ্বান আওয়ামী লীগের। এবং পরিচয়পত্র ছাড়া কেনা যাবে না ৯ রুটের ট্রেনের টিকিট, কালোবাজারি ঠেকাতে পর্যায়ক্রমে সব রুটই আসবে এই নিয়মের আওতায়। দেখছিলেন শিরোনাম, বাংলার সময়। সদরঘাট লঞ্চ টার্মিনালে নৌকাডুবির ১১ ঘন্টার পর একজনের লাশ পাওয়া গেল, অন্য ৫ জন এখনও নিখোঁজ। গতকাল সকাল থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড উদ্ধার তৎপরতা চালালেও পন্টুনের লঞ্চ চলাচলের কারণে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শরীয়তপুর যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার রাত 9:45টার দিকে নৌকায় করে একই পরিবারের 7 জন সদরঘাটে পৌঁছাতেই সুরভি 7 লঞ্চের পাখার টানে নৌকাটি ডুবে যায়। এ সময় পাখার আঘাতে শাহজালালের 2 পা বিচ্ছিন্ন হয়ে যায়। নৌ পুলিশের একটি টহল টিম তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে পাঠাতে পারলেও বাকি সবাই পানিতে তলিয়ে যায়। দুর্ঘটনার 11 ঘন্টা পর একজনের লাশ পাওয়া যায়। অনেক মানুষ বলছে যে লঞ্চটা ছাইরো না, লোকে পিছে নৌকা আছে, উনি কারো কথাই শুনে নেই, লঞ্চ ইয়া করছে, আর মানে পাখাটার ঘুনুরিতে নৌকা ভিতরে টান দিয়েছে। মানুষ আর ফিরা পাবো না, কিন্তু তাকে যদি আমরা ফিরা পাইতাম, নিজেতে যদি একটু দাফন কামড় করতে হতো, আমাকে মনটা একটু শান্তি। এই দুর্ঘটনা প্রশ্নের জন্ম দেয় অনেক। প্রথমত, মাঝ নদীতে নিয়ম না মেনে লঞ্চে যাত্রী উঠানো নামানো, পন্টুনের পাশেই ছোট নৌকার ঘাট থাকা ও অন্যদিকে যে কোনো দুর্ঘটনায় তাৎক্ষণিক উদ্ধার ব্যবস্থার সক্ষমতা। তবে এ ঘটনায় সুরভি 7-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়াও ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটিকে 3 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে। এখন পরিষ্কার পরিচ্ছন্ন একটা সদরঘাট, কিন্তু এখন কিন্তু এই শুধুমাত্র এই একটি বিষয়ে আমরা কিন্তু দেখা যাচ্ছে একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে এই জায়গাটা। প্রতি সপ্তাহে কিন্তু দেখা যায় কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। এই 3টা খেয়াঘাটকে কেন্দ্র করেই কিন্তু এই সমস্ত দুর্ঘটনা। তবে দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটি এর নিয়ম মানার বিষয়ে আরো কঠোর হবে বলে জানান বিআইডব্লিউটি এর চেয়ারম্যান। ঘাটগুলোকে নদীর উজানে নিয়ে যাব আপস্ট্রিমে, যাতে করে লঞ্চের প্রতিবন্ধকতা না সৃষ্টি করে। সচেতনতা বৃদ্ধি করতে হবে। এছাড়া আমাদেরকে আরো স্ট্রিক্ট হতে হবে। আপনারা যেটা বলেছেন, আপনারা বুঝতে পারছেন যে আমাদেরকে জোর করে আইন মানাতে হবে। মাল্টি স্টেক হোল্ডার কাজ করে, যারা লঞ্চ ইউজার্স হচ্ছে, ঘাট ইউজার্স রয়েছে, লঞ্চ মালিক সমিতি রয়েছেন, আমাদের এই বিআরডব্লিউটি এই ঘাট ম্যানেজমেন্ট করেন। আমরা এই সকল স্টেক হোল্ডারের সাথেই আলোচনাটা রয়েছে বিভিন্ন পর্যায়ে। আশা করি প্রত্যেকের কাছ থেকে মতামত নিয়ে একটু উন্নততর ব্যবস্থা করা যাবে। ঘটনার পর থেকে নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল অভিযান চালিয়ে আসলেও লঞ্চ চলাচলের কারণে উদ্ধার কাজ ব্যাহত হয় বলে অভিযোগ করেন তারা। নৌপথে দেখতে পাচ্ছেন যে আপনারা বাল্কহেড, ট্রলার, নৌকা আসা যাওয়া করছে। এই অবস্থানে ইনসিডেন্ট ট্যাকটিক্যাল অ্যাপ্লাই করাটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, সদরঘাট টার্মিনাল এলাকার পরিকল্পনা পুরনো হলেও দিন দিন এর ব্যবহার ও ব্যস্ততা বেড়েছে। তাই প্রয়োজনের সাথে তাল মিলিয়ে এর পরিবর্তন প্রয়োজন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বুড়িগঙ্গায় নৌ দুর্ঘটনার জন্য ক্ষিপ্র গতির লঞ্চ, বালুবাহী জাহাজের পাশাপাশি নদীর 2 পারে গড়ে ওঠা অসংখ্য অবৈধ খেয়াঘাটকেও দুষছে প্রশাসন। বিভিন্ন সময় দুর্ঘটনা পরবর্তী তদন্ত প্রতিবেদনে বিষয়গুলো উঠে এলেও সমাধানে কার্যকর কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। খেয়াঘাট উজানে সরিয়ে নেওয়ার পাশাপাশি কর্ণফুলী নদীর মতো টানেলের নির্মাণের কথা ভাবছে কর্তৃপক্ষ। রাশেদ বাপ্পির রিপোর্ট। যাত্রী বোঝাই দৈত্যাকৃতি লঞ্চ, আশপাশে খেয়া নৌকার ছড়াছড়ি। দ্রুতগতির এই লঞ্চকে পাশ কাটিয়েই বুড়িগঙ্গায় চলে খেয়া পারাপার। নোঙর করা কিংবা চলমান লঞ্চে নৌকা থেকেই উঠে পড়ছেন অনেকে। এভাবেই নানা অনিয়ম আর অব্যবস্থাপনাকে সঙ্গী করে দিন পার করছেন নদী তীরের মানুষেরা। ছোট্ট একটি নৌকায় এভাবে 8 থেকে 10 জন করে বুড়িগঙ্গা পার হওয়ার এই দৃশ্য চিরচেনা। তবে বাবুবাজার ব্রিজ থেকে দক্ষিণে রহমান ডকইয়ার্ড পর্যন্ত বিআইডব্লিউটিএ অনুমোদিত খেয়াঘাটের সংখ্যা মাত্র
3টি হলেও প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং ক্ষমতার জোরে এর সংখ্যা বেড়ে এখন 10 থেকে 12টিতে। অবৈধ এসব ঘাট দিয়ে প্রতিনিয়ত যাত্রী পারাপারের কারণে ক্ষিপ্রগতির লঞ্চের ঢেউয়ের তোড়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। জাহাজটা চালুটা দেয়, পানির যে পাখার যে বাড়ির কারণে অনেক দুর্ঘটনা ঘটে। ব্যাগার দেয় লঞ্চ, তখন আমাদের যাওয়ানোর কোনো রাস্তা হয় না। পড়তে হয় আমাকে ঢাকায়, এই জন্য যে ডেলি যেতে হয়, তো অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয় আমাদের। মাসখানেক আগে আমার এক বন্ধুর শ্বশুর শাশুড়ি এক ফ্যামিলির 4 জন নাই, তেলগাড়দা পার হইতে যায়। দিনের পর দিন এমন দুর্ঘটনা ও প্রাণহানির পর গঠিত তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নে চোখে পড়ে না তেমন কোনো উদ্যোগ। তবে এবার কঠোর হওয়ার হুঁশিয়ারি প্রশাসনের। আমরা এই নৌকাগুলোকে এই লঞ্চের কাছে আর রাখতে চাই না। আমরা চিন্তা করছি যে নৌকাগুলোকে উজানে নিয়ে যাব, সেখানে যত ফ্যাসিলিটি ডেভেলপ করা দরকার হয় আমরা করে দিব। দুর্ঘটনা রোধে দীর্ঘমেয়াদী উদ্যোগ হিসেবে টানেল নির্মাণের কথা জানালেন উপমন্ত্রী। কর্ণফুলী টানেলের আদলে এই বুড়িগঙ্গাতেও ওইভাবে একটা টানেল করে সেভাবে ব্যবস্থা করা রয়েছে। প্রশাসনের তৎপরতার পাশাপাশি জনসচেতনতা না বাড়ালে দুর্ঘটনা ঘটতেই থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, 7ই মার্চের ভাষণ সহ স্বাধীনতার ইতিহাস বারবার বিকৃত করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কয়েকটি প্রজন্ম স্বাধীনতা সম্পর্কে ভুল তথ্যে বিভ্রান্ত হয়েছিল। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে গতকাল বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ঐতিহাসিক এই ভাষণে বিজয় অর্জনের সব নির্দেশনা ছিল। প্রজন্মের পর প্রজন্মের কাছে এই ভাষণ দেশপ্রেম শিক্ষার উৎস হয়ে থাকবে বলেও জানান আওয়ামী লীগ সভাপতি। জাতির পিতাকে শুধু হত্যাই করা হয়নি, হত্যার পর থেকে যেমন ইতিহাস থেকে তার নামটা মুছে ফেলা, এবং আমি আগেই বললাম যে স্বাধীনতার পুরো ইতিহাসটাকে বিকৃত করে দেওয়া, সেখানে আবার একজন ঘোষক বানানো। একটা পর্যায় ছিল যে বোধহয় কয়েকটা জেনারেশনই কিন্তু একটা বিভ্রান্তির পথে চলে গিয়েছিল। সেখান থেকে জাতিকে ফিরিয়ে আনা, সঠিক ইতিহাসটা জানা, এবং সঠিক ইতিহাসের মধ্য দিয়ে আমরা যে মুক্তিযুদ্ধকে বিজয় অর্জন করেছি, আমরা যে একটা বিজয়ী জাতি, সে বিজয়ী জাতিকে হিসেবে এই জাতিকে প্রতিষ্ঠিত করে, এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। এই ভাষণের মধ্য দিয়ে শুধু একটি দেশ স্বাধীন না, ভবিষ্যৎ কি হবে সেটাও জাতির পিতা বলে গেছেন। কাজে সেটা অক্ষরে অক্ষরে আমাদের পালন করেই এগিয়ে নিয়ে যেতে হবে। বহুমুখী প্রতিভার সমন্বয় করে এই ভাষণটাকে তুলে ধরা, তার মধ্য দিয়ে আমি মনে করি যে আমাদের প্রজন্মের পর প্রজন্মের মাঝে একটা দেশপ্রেম উদ্বুদ্ধ হবে, দেশ ও জাতির কল্যাণে কাজ করবার একটা শক্তি যোগাবে বলে আমি বিশ্বাস করি। আর সবথেকে বড় কথা, 7ই মার্চের ভাষণ 48 বছর ধরে এখনও যখনই শুনি মনে হয় যেন আবার নতুনভাবে যেন আমি শুনছি। আমার ভিতরে একটা আলাদা যেন একটা শক্তি যোগায়, একটা দেশকে ভালোবাসার, দেশের জন্য কাজ করার, দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করবার একটা মহৎ শক্তি আমরা পাই। নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান এবং দক্ষিণ এশিয়ার দক্ষ নেতৃত্বের জন্য লাইফ টাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার বার্লিনের সিটি কিউব আইটিবি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান উইমেন ISAW প্রধানমন্ত্রীকে এই পদকে ভূষিত করে। প্রধানমন্ত্রীর পক্ষে পদক গ্রহণ করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। বাংলার সময়ে আরও থাকছে, পুরুষের অর্ধেক মজুরিতে খেটে মরছেন চাতালের নারী শ্রমিকরা। দুর্ঘটনা বা অসুস্থতায় নেই সহায়তা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। রোধী নির্বাচন কমিশন EVM এর দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। গতকাল সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি বলেন, বিভিন্ন ধরনের অনিয়ম ইসির পক্ষে একা রোধ করা সম্ভব নয়। দূর দূরান্ত এলাকায় সকালবেলায় তো ব্যালট বাক্স এবং ব্যালট পেপার না, আমরা আক্রমণ করবো এখন ভোর রাতে, যেখানে এই ব্যালটগুলো থাকবে। আমরা এখন চিন্তা করেছি কি যে না, এখন তাহলে আমরা কি ওইগুলো দরকার নেই, আমরা EVM শুরু করে দেবো। EVM শুরু হবে, সুতরাং সেখানে রাতে ওই বাক্স ভর্তি করার সুযোগ থাকবে না। কারা সেজন্য দায়ী, কাদেরকে কি করা যাবে সেই শিক্ষা দেওয়ার ক্ষমতা যোগ্যতা আমাদের কমিশনে নেই, এবং সেভাবে বলারও কোনো সুযোগ নেই যে
কি কারণে এগুলো হচ্ছে, কাদের কারণে হচ্ছে। শপথ নিয়ে সুলতান মোহাম্মদ মনসুর জাতির সঙ্গে প্রতারণা করেছেন, তবে এতে ঐক্যফ্রন্ট কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। গণফোরাম তারা তাকে বহিষ্কার করেছে, ঐক্যফ্রন্ট তাকে বহিষ্কার করছে এবং মনসুর সাহেব তার নিজেকে জনগণের সামনে অত্যন্ত ছোট করে ফেলেছেন, ক্ষুদ্র করে ফেলেছেন এবং সেই ক্ষেত্রে আজকে জনগণের সঙ্গে প্রতারণা করে তিনি একটি দখলদারি সরকারের সম্পূর্ণ জনগণের প্রতিনিধিত্ব ছাড়া যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে যোগ দিয়ে তিনি নিজেকে শুধু ক্ষুদ্রই করেননি, সেই সঙ্গে জনগণের সঙ্গে প্রতারণাও করেছে। জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই ঐক্যফ্রন্টের অপর সংসদ সদস্যরাও শপথ গ্রহণ করে সংসদে আসবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। গতকাল কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। নির্বাচিত সংসদ সদস্যদের দায়িত্ব হচ্ছে যে জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, সেই জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই সংসদে যে সেই জনগণের পক্ষে কথা বলা, দেশের পক্ষে কথা বলা, আইন প্রণয়নের সহায়তা করা, এই দায়িত্ববোধ থেকেই সুলতান মোহাম্মদ মনসুর সংসদে যোগ দিয়েছেন। আমরা আশা করি যে এখন ঐক্যফ্রন্টের যে সমস্ত নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেননি, তারা তাদের নির্ধারিত সময়ের মধ্যেই তারা শপথ নেবেন। আগামী 24শে মার্চ তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন সামনে রেখে সাতক্ষীরা ও ঝিনাইদহে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল সকালে সাতক্ষীরার 7টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং অফিসার। এ সময় পছন্দের প্রতীক পেয়ে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা উল্লাস প্রকাশ করেন। ঝিনাইদহে রিটার্নিং অফিসারের কার্যালয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পেয়েই প্রচারণায় নামেন প্রার্থীরা। তৃতীয় ধাপে ঝিনাইদহ সদর, শৈলকুপা, হরিণাকুণ্ডু ও কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন হবে। এদিকে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, আসন্ন উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে যে কোনো অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে। গতকাল দুপুরে নওগাঁ পুলিশ লাইন মাঠে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে আইনানুগ একটা নির্বাচনের ক্ষেত্রে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। সবাইকে নিয়ে নাগরিক সমস্যা সমাধানের মাধ্যমে সুন্দর, সুস্থ ও গতিময় ঢাকা গড়ার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। মেয়র হিসেবে শপথ নেওয়ার পর গতকাল বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। রাজধানীতে মশা নিধন, জলাবদ্ধতা, যানজট নিরসন ও খেলার মাঠ পুনরুদ্ধারকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান নবনির্বাচিত মেয়র। তার সঙ্গে ঢাকা উত্তরের নবনির্বাচিত কাউন্সিলররাও উপস্থিত ছিলেন। ঢাকা উত্তরের সাবেক মেয়র আনিসুল হকের মৃত্যুতে গত 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে জয়ী হন আতিকুল ইসলাম। আমরা মনে করি সবাইকে নিয়ে একটি সুন্দর, একটি সুস্থ, একটি গতিময় এবং একটি আধুনিক ঢাকা করতে পারবো ইনশাল্লাহ। সবাইকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের জলবদ্ধতা, আমাদের মশা, আমাদের যানজট, আমাদের খেলার মাঠকে আমাদের উদ্ধার করা, এগুলো কিন্তু আমাদের বড় একটি দায়িত্ব। কাজ কিন্তু আমরা এখনই শুরু করতে চাই। এই সমস্যাগুলো নিয়ে সবাই মিলে যদি কাজ করি অবশ্যই একটি ভালো রেজাল্ট নিশ্চয়ই আসবে বলে আমরা আশাবাদী। ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী সমর্থক আইনজীবী প্যানেল। সমিতির 27টি পদের মধ্যে সভাপতি, সেক্রেটারি সহ 18টি পদে নির্বাচিত হয়েছেন তারা। আর সহসভাপতি, লাইব্রেরি সম্পাদক সহ 9টি পদে বিজয়ী হয়েছেন বিএনপি জামায়াত সমর্থক আইনজীবী প্যানেল। 27 ফেব্রুয়ারি ও 7 মার্চ ভোট গ্রহণ শেষে গতকাল ভোট গণনা করা হয়। এশিয়ার বৃহত্তম আইনজীবী সমিতি হিসেবে পরিচিত ঢাকা বারের ভোটার সংখ্যা 17,897 জন, যার মধ্যে ভোট দিয়েছেন 9,317 জন।
নবনির্বাচিত সভাপতি গাজী শাহ আলম জানান, আইনজীবীদের চেম্বার সংকট সমাধানে কাজ করবেন তিনি। সাধারণ সম্পাদক জানান, তরুণ আইনজীবীদের কল্যাণে কাজ করার কথা। গত নির্বাচনে সাধারণ সম্পাদক সহ 14টি পদে জিতলেও সভাপতির পদ হারায় আওয়ামী সমর্থক সাদা প্যানেল। জাতীয় নির্বাচনের পর এ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে খুশি বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ। ঢাকা আইনজীবী সমিতির এখন প্রায় 27,000 আইনজীবী। আমাদের বসার স্থান নেই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে এই ভবনের টাকা দিয়েছিলেন 20 কোটি টাকা, পরবর্তীকালে আরো 1 কোটি টাকা দিয়েছেন বই কেনার জন্য। এখন আমরা দাবি করব নেত্রীর কাছে এই আইনজীবীদের বসার জন্য আরেকটি ভবনের জায়গা এবং ভবন নির্মাণের টাকা আমাদের দিলে আইনজীবীদের সমস্যার সমাধান হবে। জননেত্রী শেখ হাসিনা যে আমাদেরকে জাতিকে যে বিজয় দিয়েছে তারই ধারাবাহিকতা হিসেবে আজকের এই বিজয় আমাদের পূর্ণ প্যানেল বিজয়। বাংলার সময়ে আরও থাকছে। খুলনায় গুলিতে একজন নিহত, পুলিশের দাবি বন্দুকযুদ্ধ, অস্ত্র, গুলি ও মাদক দ্রব্য উদ্ধার। বঞ্চিত নওগাঁর চাতাল কলগুলোর নারী শ্রমিকরা পুরুষদের সঙ্গে সমানতালে কাজ করলেও নারীদের দেয়া হয় অর্ধেক মজুরি। নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন করছেন না চাতাল মালিকরা, আর আশ্বাসেই সীমাবদ্ধ জেলা প্রশাসনের কাজ। নওগাঁ থেকে এবার রকির রিপোর্ট। তপ্ত রোদ আর অস্বাস্থ্যকর পরিবেশে নওগাঁর ধানের চাতালে কাজ করেন নারী শ্রমিকরা। স্বামীর একাধিক বিবাহ আর নানা বঞ্চনার শিকার হয়ে জীবিকার প্রয়োজনে কঠোর পরিশ্রমের কাজ বেছে নিতে বাধ্য হন তারা। চাতালে পুরুষের সাথে সমান তালে কাজ করলেও নারীদের অভিযোগ, মজুরি দেওয়া হয় অর্ধেক। হাজিরা ভিত্তিতে মজুরি দেওয়া হলেও দুর্ঘটনা বা অসুস্থ হলে নারী শ্রমিকরা মালিক পক্ষের কোনো সহায়তা পায় না। অনেক পরিশ্রম করতে হয় আমাদের, সেই হিসাবে আমরা তো মজুরি পাই না। অসুখ বিসুখ হয়ে পড়ে থাকলে কেউ দেয় না, দেখে না, দেখার মতন কেউ নেই। পুরুষেরা টাকা বেশি পায়, 6 টাকা 60 টাকা করে পায়, আর আমরা হলে 1.5 টাকা করে পাই। সরকারের সহজ শর্তে নেওয়া ঋণের টাকায় গড়ে তোলা এসব ধানের চাতালে কর্মী বান্ধব কোনো পরিবেশ না থাকলেও চাতাল মালিকরা দিচ্ছেন নানা আশ্বাস। আমরা মিলের মালিক হিসাবে যতটুকু সহযোগিতা করা পারি সেটা করি। সরকারি যে সুযোগ সুবিধাগুলো যেমন 10 টাকা কেজি চাল, এই সব যদি সরকার যদি সহযোগিতা করে, আমরা যে সহযোগিতা করতেছি, এটার মাধ্যমে তারা নারী শ্রমিকেরা বিশেষ করে উপকৃত হতো। শ্রম বৈষম্য রোধ সহ এসব নারীদের কাজের সহায়ক পরিবেশের পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে বলে জানালেন জেলার শীর্ষ কর্মকর্তা। মিলগুলোকে নারী শ্রমিকদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসম্মত পায়খানা, তাদের জন্য যথাযথ মজুরি, তাদের জন্য নিয়োগপত্র, এগুলোর বিষয়ে আমরা তাদেরকে তাগিদ দিয়েছি। তাদেরকে একটা ডেডলাইন দেওয়া হয়েছে। আমরা এই দীর্ঘমেয়াদী পরিবর্তনের জন্য কর্মপরিকল্পনার আলোকে কারখানা মালিকদের সাথে নিয়মিত কাজ করব। নওগাঁয় 1200 ধানের চাতালে 30,000 নারী শ্রমিক কাজ করে থাকেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। টিকিট কালোবাজারের লাগাম টানতে এবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট সহ মোট 9টি ট্রেনের টিকিট কিনতে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করেছে রেলওয়ে। 20 মার্চ যাত্রা অর্থাৎ 11 মার্চ টিকিট বিক্রির সময় থেকে নিয়ম কার্যকর হবে। পর্যায়ক্রমে বাকি ট্রেনগুলো এ নিয়মের আওতায় আসবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বিস্তারিত কমলদের রিপোর্টে। কাউন্টারে নেই, কিন্তু বাইরে টিকিট টাকা দিলে, এমনকি জুতা যারা ইয়ে করে ব্রাশ করে কালি মানে মুছি এদের সময় টিকিট পাওয়া যাচ্ছে। যাত্রার 9 দিন আগে এসেও কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে ক্ষুদ্র যাত্রীর ক্ষোভ প্রকাশ। এ ধরনের ক্ষোভ টিকিট কিনতে আসা শত শত যাত্রীর। চাহিদার তুলনায় টিকিটের স্বল্পতার পাশাপাশি টিকিট কালোবাজারির অভিযোগ তাদের। এই অবস্থায় কালোবাজারি প্রতিরোধে ব্যবস্থা নিতে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। 11 মার্চ থেকে চট্টগ্রাম ঢাকা রুটে চলাচলকারী আন্তনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতী, গোধূলি এবং তুর্ণনিশীতের টিকিট কিনতে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। কালোবাজারির কাছে টিকিট নিয়ে যাতে ভ্রমণ করতে না পারেন তার প্রতিরোধমূলক ব্যবস্থা পর্যায়ক্রমে শুরু হবে। ভোটার আইডি কার্ডের মধ্যে টিকিট বিক্রয়ের কার্যক্রম আগামী 11 তারিখে শুরু হবে। অবশ্য 1 মাস আগে পরীক্ষামূলকভাবে ঢাকা চট্টগ্রাম রুটের সোনার বাংলা এক্সপ্রেসে এনআইডি সিস্টেম চালু করা হয়েছে। এখন থেকে আন্তনগর ট্রেনের প্রথম শ্রেণী এবং শীততাপ নিয়ন্ত্রিত কক্ষগুলোর প্রতিটি যাত্রীর টিকিটে তার যাবতীয় তথ্য উল্লেখ থাকবে। টিকিটে যদি প্যাসেঞ্জারের নাম উল্লেখ করা থাকে
তখন আর কেউ কালোবাজারি করতে পারবে না। টিকিট ক্ষেত্রে এনআইডি বাধ্যতামূলক করা হতে আমাদের সুবিধা হবে, আমরা টিকিটগুলো এখানে পাবো। ঢাকা রাজশাহী রুটে পদ্মা এক্সপ্রেস, ঢাকা খুলনা রুটে চিত্রা এক্সপ্রেস, ঢাকা পঞ্চগড় রুটের দ্রুতযান এক্সপ্রেস এবং ঢাকা সিলেট রুটের পারাবাত এক্সপ্রেসও এই নিয়ম কার্যকর হবে। তবে এ নিয়ে যাত্রীদের ভিন্ন মত রয়েছে। আমরা ছাত্র মানুষ, আমাদের এনআইডিটা এখনো আসে নাই, কারণ আমার পর্যাপ্ত বয়সটা হয় না এনআইডির জন্য। আমরা কিভাবে ট্রাভেল করবো? এনআইডি যদি শো করা না হয় ওটাই মনে হয় বেটার হবে, কারণ আমাদের তো নাই, ওটাতে হ্যাম্পার বেশি, আমরা ছাত্ররা হব। কালোবাজারি প্রতিরোধের পাশাপাশি প্রকৃত যাত্রীদের যাত্রা নিশ্চিত করতে চলন্ত ট্রেনের টিকিটে উল্লিখিত তথ্য এবং যাত্রীদের পরীক্ষা করবে রেলওয়ে কর্তৃপক্ষ। ইচ্ছা করলেও সে কালোবাজারি থেকে টিকিট কাটতে পারবে না, আর কালোবাজারি তখন টিকিট কিনেও কোনো লাভবান হবে না, কারণ সে কার কাছে বিক্রি করবে। রেলওয়ে পূর্ব এবং পশ্চিমাঞ্চলে বছরে 3.5 কোটির বেশি যাত্রী ট্রেনে ভ্রমণ করেন। চট্টগ্রাম থেকে প্রতিদিন 10টি আন্তনগর সহ মোট 62টি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিমানবন্দরে পিস্তল নিয়ে প্রবেশের ঘটনা তদন্ত করে দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। গতকাল বিকেলে কুমিল্লায় নবনির্মিত একটি ভবন উদ্বোধন করে কথা বলেন তিনি। সুষ্ঠুভাবে উপজেলা নির্বাচন সম্পন্ন করতে পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। একটি পিস্তল কোনোভাবেই আমি মনে করি না যে একটি স্ক্যানের মধ্য দিয়ে চলে যেতে পারে কারো দৃষ্টি না এড়িয়ে। আমরা চেষ্টা করছি স্বাভাবিকভাবে এই তদন্ত করে দেখার জন্য কে বা কারা এইটা অবহেলা হতে পারে অথবা স্বেচ্ছায় কেউ এই ধরনের কর্মকাণ্ড করেছে কিনা সেই বিষয়গুলো দেখা আমাদের দায়িত্ব। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো দেখছে, আমাদের আইনশৃঙ্খলার সাথে সম্পর্কিত যে বাহিনীগুলো আছে তারাও দেখছে। ইলেকশনকে ঘিরে কোনো ধরনের অরাজকতা কোথাও বরদাস্ত করব না। খুলনায় গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশ বলছে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় গতরাতে শহরের সেনপাড়া এলাকা থেকে মাদক ও ডাকাতির সহ 10 মামলার আসামি মিরাজকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে দৌলতপুরের কৃষি কলেজের পেছনে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পুলিশও পাল্টা গুলি চালায়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও গুলিতে ঘটনাস্থলেই মারা যায় মিরাজ। পরে নিহতের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ফেনীতে 3 মাদক ব্যবসায়ী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। পুলিশ জানায় সদর মডেল থানার শহরের পশ্চিম রামপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম, পূর্ব বিজয়সিংহ এলাকার নুরুল আফসার এবং ঘাগড়া এলাকার ওমর ফারুক আত্মসমর্পণ করে। এ সময় মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করে মুচলেখা দেয় তারা। আত্মসমর্পণকারী 3 মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জয়পুরহাটে মাদক দ্রব্যসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব 5। গতকাল 5 বিবি উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায় মাদক পাচার হচ্ছে এমন খবরে শিমুলতলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যানকে থামার নির্দেশ দেয় র্যাব। পরে তল্লাশি চালিয়ে 795 বোতল ফেন্সিডিল সহ চালক নাজমুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে 5 বিবি থানায় মাদক মামলা করে পুলিশে সোপর্দ করেছে র্যাব। যশোরে গ্যাস সিলিন্ডারের পাইপের আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ জানায় গতকাল দুপুরে বেনাপোল পৌরসভার পাঠবাড়ি এলাকায় সিলিন্ডারের আগুনে কলম পুড়িয়ে খেলা করছিল তোয়া নামের 6 বছরের এক শিশু। এক পর্যায়ে কলম গলে সিলিন্ডারের পাইপের ওপর পড়লে তা ছিদ্র হয়ে যায়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে, এতে দগ্ধ হয়ে মারা যায় শিশুটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং শিশুটির লাশ উদ্ধার করেন। এরপরে মাইক্রোবাস চাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 2 জন। পুলিশ জানায় গতকাল দুপুরে স্থানীয় একটি বাজার থেকে কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন এসএসসি পরীক্ষার্থী তাজেল ও তার 2 বন্ধু। শেরপুর ময়মনসিংহ মহাসড়কের হাওড়া বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসে একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাজেল নিহত হন। অপর 2 বন্ধু রাসেল ও পাভেলকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
হিলি সীমান্ত দিয়ে পাচারের সময় 6টি শিব মূর্তি সহ 10টি মূর্তি উদ্ধার করেছে বিজিবি। ক্যাম্প কমান্ডার আবু সাইদ জানান, একদল চোরাকারবারি সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে মূর্তি পাচার করছে এমন খবরে গতকাল বিকেলে ঘাসুরিয়া সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে 4টি ব্যাগ ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে ব্যাগের ভেতর থেকে মূর্তিগুলো উদ্ধার করে হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়। নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র ত্বকী হত্যাকাণ্ডের 6ষ্ঠ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। গতকাল বিকেলে শহরের ডিআইটি চত্বর এলাকায় সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আয়োজনে সভা হয়। এতে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম ও খেলাঘর আসরের সভাপতি রথিন চক্রবর্তী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা রাষ্ট্রীয়ভাবে ত্বকী হত্যার বিচার দাবি জানান। দেখছেন বাংলার সময়। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করেই শরীয়তপুরে পদ্মা নদীতে মাছ ধরছেন অনেক জেলে। এ অবস্থায় অভিযান সফল করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। জাটকা ইলিশ রক্ষায় সরকার পদ্মা, মেঘনা সহ উপকূলীয় নদ নদীতে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। শুরুতে কয়েকদিন নিষেধাজ্ঞা মেনে জেলেরা নদীতে না নামলেও এখন অমান্য করে নদীতে জাল ফেলছেন তারা। প্রশাসনের নজরদারির অভাবেই জেলেরা অবাধে মাছ ধরতে পারছেন বলে দাবি স্থানীয়দের। অভিযানে কেউ কেউ ধরা পড়লেও টাকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এদিকে সরকারি ত্রাণ সহায়তা না পাওয়ায় নদীতে নামতে বাধ্য হচ্ছেন বলে দাবি জেলেদের। প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন হয়েছে। গতকাল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কর্মসূচির আয়োজন করে জেলা প্রাথমিক শিক্ষক সমিতি। এতে ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। বক্তারা প্রধান শিক্ষকের পরের ধাপেই 11তম স্কেলে বেতন নির্ধারণের দাবি জানান। পাশাপাশি সহকারী প্রধান শিক্ষক পদ বাতিলের দাবিও জানান তারা। বান্দরবনে 3 দিনব্যাপী রাজকন্যা অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল শহরের রাজবাড়ি থেকে বোমাং রাজা উ চপ্র চৌধুরী সৈন্য সামন্ত নিয়ে রাজভবন থেকে বের হয়ে আসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন রাজবাড়ি মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে হেডম্যান ও কারবারিরা রাজাকে বিভিন্ন উপঢৌকন দেন। ঐতিহ্যবাহী এ রাজস্ব আদায় অনুষ্ঠানে 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর 109টি মৌজার হেডম্যান ও গ্রাম প্রধান নিজ নিজ মৌজার পক্ষ থেকে আদায় করা রাজস্ব রাজাকে দেন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে উৎসবের আমেজ। সাপ্তাহিক ছুটিতে সাগর তীরে আনন্দ আর হই হুল্লোড়ে মেতেছেন দেশি বিদেশি লাখো পর্যটক। সাগর উত্তাল থাকায় আগত পর্যটকদের সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করেছেন লাইফগার্ড কর্মীরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাপ্তাহিক ছুটিতে পর্যটকের উৎসবের আমেজ, সমুদ্র দর্শনে লাখো পর্যটকের ভিড়। শুধু সাগর তীর নয়, পর্যটকরা মনের আনন্দে ঘুরছে অন্যান্য পর্যটন স্পটগুলোতেও। নিরাপদে সৈকতের এই শহরে ঘুরতে পারায় দারুণ খুশি আগত পর্যটকরা। এই সমুদ্র সৈকতে ঘুরতে আসলে মনটা বিশাল বড় হয়ে যায়, এর জন্য খুব ফ্যামিলির সাথে সবাই দিতে খুব ভালো লাগে। এইখানের ওয়েদারটাই অন্যরকম, এই জন্য আমরা বারবার এখানে ঘুরে আসি। শীতের আমেজ শেষ হওয়ায় সাগর কিছুটা উত্তাল, তাই সমুদ্রে গোসল করার সময় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে সৈকতে নিয়োজিত লাইফগার্ড কর্মীরা। কিছু কিছু জায়গায় ক্যানেল আছে, এই ক্যানেলে বিপদ পড়ার সম্ভাবনা বেশি, তবে যেখানে লাইফগার্ড আছে ওখানে যদি গোসল করে সবচেয়ে নিরাপদ জায়গা। সৈকত ও পর্যটন স্পটগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে ট্যুরিস্ট পুলিশ। সেন্ট মার্টিন, ইনানি বিচেও আমাদের পর্যাপ্ত ফোর্স রয়েছে এবং 24 ঘন্টা আমাদের ডিউটি আছে, আমাদের লোকজন আছে পর্যটকদের সহযোগিতা করার জন্য। বৈরী আবহাওয়া কাটিয়ে আবারও স্বাভাবিক হয়েছে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে জাহাজ চলাচল। শুক্রবার সকালে 5টি জাহাজে করে সেন্ট মার্টিন ভ্রমণে গিয়েছে 2000-এর অধিক পর্যটক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বুড়িগঙ্গার 2 পারে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ খেয়াঘাট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় এখনো 3 শিশুসহ নিখোঁজ 5। 7 মার্চের ভাষণে স্বাধীনতা অর্জনের সব নির্দেশনা ছিল প্রজন্ম থেকে প্রজন্ম। দেশপ্রেমের শিক্ষা পাবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে, বললেন প্রধানমন্ত্রী।
রাতে ব্যালট বাক্স ভরার প্রবণতা রোধেই ইভিএম এর দিকে ঝুঁকছে কমিশন। বিভিন্ন অনিয়ম একা ঠেকানো সম্ভব নয় বললেন সিইসি। শপথ নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছেন সুলতান মনসুর, ক্ষতি নেই ঐক্যফ্রন্টের বললেন মির্জা ফখরুল। বিএনপিকে নির্বাচন বর্জনের সংস্কৃতি পরিহারের আহ্বান আওয়ামী লীগের। এবং পরিচয়পত্র ছাড়া কেনা যাবে না 9 রুটে ট্রেনের টিকিট, কালোবাজারি ঠেকাতে পর্যায়ক্রমে সব রুটই আসবে এ নিয়মের আওতায়। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।